গুডল অ্যান্ড ডিএন ফসের কথা। ইন্ডিয়াতে আমার এখন আমি অনেকের সঙ্গে কাজ করি এবং অনেকের আমাকে ইন্সপায়ার করে, যেমন অপরিতা দত্ত হর্নবিলের খুব বড় একজন কনজারভেশনিস্ট, বড় সায়েন্টিস্ট একজন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তিয়াশা, আশা করি তোমরা সবাই চেনো, ফিশিং ক্যাচ প্রজেক্ট। তো এরা আমাকে ইন্সপায়ার করে, এখন আমরা কাজও করি একসঙ্গে। নন্দিনীতেও আমি যে এখন অরুণাচলে কাজ করি, অনেক নেচার এডুকেটর হিসাবে ভীষণ ফেমাস একজন। এবার আসি আমি কি কি করেছি, মানে আমি কি করে এই জায়গায় পৌঁছেছি। তো আমি যখন প্রথম কাজ শুরু করি তখন বিভিন্ন ধরনের কাজ আমি করেছি। শুধু যে বাটারফ্লাইয়ের ফোকাস, বাটারফ্লাই নিয়ে রিসার্চ করব, শুধুমাত্র ইনসেক্ট কনজারভেশন করবো এরকম ছিল না আমার প্রথম জার্নি। কারণ সেইভাবে আমার তো ব্যাকগ্রাউন্ড জুলজি নয়, অনেক বেশি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি। ওই বায়োকেমিস্ট্রি ম্যাম বিনোদী সেন ভীষণ ফেমাস ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং মানে ক্যালকাটা ইউনিভার্সিটি একসময় অনেক প্রচণ্ড সমস্ত স্টুডেন্টরা খুব ভয় পেত। তো ওই ম্যামও কিছুটা আমাকে শেখাতেন যে এইটা কর ওইটা কর, যখন এই সব ইন্টারেস্টেড। তো শুধুমাত্র যে আমি বাটারফ্লাই এরকম নয়, বিভিন্ন ধরনের রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান সমস্ত কিছু নিয়ে আমি কাজ করি। এটা সুন্দরবনে, ম্যানগ্রোভে, হ্যালিডে আইল্যান্ডে আমি গাছে উঠে ক্যাটারপিলার খুঁজছি এরকম। এই আইল্যান্ডটা নিয়েও এখন তোমরা হয়তো জানো এই আইল্যান্ডের এখন কি অবস্থা। দেখা যাচ্ছে না, গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, দেওরাখালী ন্যাশনাল পার্ক। আর যে বিভিন্ন ধরনের রেপটাইলস বা অ্যাম্ফিবিয়ান যেগুলো নিয়ে আমি কাজ করেছি, বিভিন্ন ধরনের রেস্কিউ। এটা তোমাদের স্যারের ওডোনেট, আমরা একসাথে কাজ করছিলাম গরুমারায়। ওই নেটটা দেখো, বাটারফ্লাই নেট নয়, এটা ড্রাগন ফ্লাইয়ের নেট দিয়ে স্নেক রেস্কিউ করা। এটা হচ্ছে ঝড়খালিতে আমি ক্রোকোডাইল ব্রিডিং নিয়ে অনেক কাজ করেছি। যখন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কাজ করি, আমাদের সুন্দরবনে ক্রোকোডাইলের সেক্স রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছিল। এটা হয়তো অনেকেই তোমরা জানো না, আমাদের যে এই যে গ্লোবাল ওয়ার্মিং বলছে, টেম্পারেচার বাড়ছে, তো তার জন্য সুন্দরবনে আমাদের যে কুমিরের যে ব্রিডিংগুলো হচ্ছে ন্যাচারালি, তার সেক্স রেশিও চেঞ্জ হচ্ছিল। শুধু মেলের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছিল, ফিমেল হচ্ছিল না। কারণ কুমিরের সেক্স রেশিও ডিপেন্ড করে টেম্পারেচারের ওপরে। একটা ব্রিডিং প্রোগ্রাম আমরা ওখানে করি এবং পুরো সাকসেসফুলি সেক্স রেশিওটা, মানে কুমিরের নেস্ট থেকে ডিম কালেক্ট করা, তাকে বড় করা, এবং কুমিরের ডিম নিজে থেকে, বাচ্চা ডিম থেকে বেরোতে পারে না। তো আমরা কি করি, মানে সেই একটা ডিউরেশন আছে, সেই টাইমে গিয়ে ভগবতপুরে আমরা ডিমগুলো যেখানে কালেক্ট করে রেখে এসেছি, সে তো রেগুলার তার হিউমিডিটি, টেম্পারেচার এসব মেনটেন করা অতটা ইজি নয়। ওরা ন্যাচারালি যেরকম করে, আর আমরা ক্যাপটিভে আলাদা রকমভাবে করলে টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে, সেইটা মেনটেন করে। এবং ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে, কুমিরের ডিম থেকে কুমির নিজে বেরোতে পারে না বাচ্চা। মুরগির ডিম থেকে মুরগি বেরিয়ে যায়, কুমিরের ডিম থেকে ওরকমভাবে বেরোতে পারে না। তো মা কুমিররাও যখন ওদের একটা এখানে একটা ছোট্ট দাঁত থাকে, যখন ডিমের ভেতর থেকে বেরোয় এরকম করে একটা আওয়াজ আসে। তো আমরা প্রথম এক্সপিরিয়েন্স আমার ওরকম ভগবতপুরে একটা ফরেস্টে ছোট্ট রেস্ট হাউস, মানে রেস্ট হাউস বা একটা ক্যাম্পের মধ্যে আমরা আছি, আর কুমিরের ডিমগুলো আমাদের পাশে, মানে আমরা এখানে ঘুমাচ্ছি, এখানে কুমিরের ডিম, আর রাত্রির এরকম আওয়াজ এলো। তারপরে আমরা ডিমগুলোকে বের করে, ডিমগুলোকে নিচে থেকে ভেঙে, ওরা জাস্ট মুখটা বের করে, কিন্তু পুরো ডিমটাকে, খোলসটাকে ফাটিয়ে বেরিয়ে আসতে পারে। তো তখন আমি কুমির হ্যান্ডেলিং এইসব কাজগুলো শিখি। আর এটা ঝড়খালিতে একটা গ্রামের একটা বাড়িতে পুকুরেই কুমির পড়ে গেছিল, মানে কোনোরকমভাবে চলে এসেছিল। তো সেই সময় আমি ওখানে ছিলাম, তো এটাকে রেস্কিউ করেছি সেই সময়। তারপরে হাতি নিয়েও বিভিন্ন ধরনের কাজ, WII থেকে তখন প্রথমে অনেক ক্লাস নিতে আসতো ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফকে, এবং সেই সময় একজন রেঞ্জ অফিসার আর একজন বিট অফিসার ছিল যারা আমার বন্ধু। তাদের সাথে আমি ওই ট্রেনিংগুলো করতাম বসে বসে। ওখানে যখন যে ডিএফও ম্যাম ছিল, মানে তিনিও এক মহিলা, তো আমাকে ওগুলোকে এখানে ভেবে ভাবছি তো যে ডারউইনের গ্রেট গ্রেট গ্র্যান্ডসন, কিন্তু ওনাকে যখন আমি দেখেছিলাম বা ওনার সঙ্গে এটা বসে আমরা একসাথে লাঞ্চ করছি, সে ডারউইনের বাড়ির মাঠে লাঞ্চ করছি, এটা মানে আমরা তো ভাবছি যে একজন বিশাল বড় কারোর সঙ্গে, ডারউইনের মানে কারোর সঙ্গে আমরা দেখা করছি, কিন্তু ওনার সঙ্গে দেখা হওয়ার পরে মনে হয়নি যে আমি এমন কারোর সঙ্গে কথা বলছি যে যার মধ্যে ওর মধ্যে
পাশে একটা কলা যেটা আমি টিফিনের জন্য নিয়ে গেছিলাম এবং দেখছি উনি করে টিফিন খাচ্ছেন না, তো সেই ওই ওনার কাছে কলাটা যে মানে ভীষণ সাধারণ মানুষ এবং সাধারণভাবে এরা বাঁচে। মনে হয় যে আমি একটা স্টেপ উঠেছি এই জার্নিতে। তো এই সমস্ত কিছু কাজ করার পরে এখন অব্দি ওয়ার্ল্ডে অনেক কিছু নিয়ে কাজ হয়, কনজারভেশন নিয়ে কাজ হয়। আমাদের WRI যেটা আমাদের ইন্ডিয়াতে সব থেকে ফেমাস ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ হয়, সেখানে কিন্তু আমি এই সেম প্রেজেন্টেশন দিয়েছি। কোন গ্রুপটা তোমরা বলো তো এখনো একটু আন্ডার এস্টিমেটেড আছে আমাদের এখানে? তোমরা এখনো স্টুডেন্ট, সেরকমভাবে রিসার্চের লাইনে যাওনি। কোন গ্রুপটা এখনো মনে হয় যে একটু কম? মানে আমরা ফেসবুক বা এসব খুললে যে হাতি, রাইনো, ফিশে, ব্যাট, স্পাইডার, স্পাইডার, ইনসেক্ট তো ডাইনোসর প্রচুর তো এখন কাজ ইনসেক্ট। আর তো আমরা যদি ইন্ডিয়ার স্পেসিফিক কোনো স্পিসিসের কথা বলছি না, স্পিসিস নয়, স্পিসিস দেখতে গেলে তো কত স্পিসিস নিয়ে কাজ করা হয় না। তো দিস ইজ দ্য সিনারিও অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো বাটারফ্লাই নিয়ে আমি কাজ করি। তো বাটারফ্লাই ইম্পর্টেন্স আমরা সবাই জানি, বা কিছু কিছু অ্যাসথেটিক ক্যামেরা 19th সেঞ্চুরির একটা ফটো দ্বারা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন শুভ বিবাহতে বাটারফ্লাইয়ের ছবি দেওয়া হয়। তো নট অনলি আমাদের শুধু ইম্পর্টেন্স নেচারে, আমাদের একটা নিজস্ব মানে আমাদের কি বলবো, আমাদের বিয়েতে এখনো তাকে শুভ বলে আমরা মেনে থাকি বাটারফ্লাইকে। এবারে আমার জার্নি বাটারফ্লাইতে আমি কি কাজ করেছি, আমার বেসিক্যালি ফার্স্ট হচ্ছে লাইফ স্পিসিস। কিন্তু ওদের যে কোনো জঙ্গলে ঢোকাতে গেলে আমি ছবিটা দিয়েছি, যেহেতু গোল্ডেন মাঙ্কি এটা একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তো থ্রেটেন্ড প্রায়। তো আমাদের সবাই ওখানে যে গাইড ছিল সবাই প্রত্যেকে হাতে করে একটা মাছ দিয়ে দেয় যে ওই স্পিসিসটা তো এন্ডেঞ্জার্ড, তুমি ওর কাছে মানে আমার থেকে মানুষের থেকে তো ওদের রোগ অসুখ বিসুখ ছড়াতে পারে। তো তোমরা আমি জানি না এখনো পর্যন্ত আমি ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল পার্কে দেখিনি যে আমরা কোভিডের সময় করেছি নিজেদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো ন্যাশনাল পার্কে আমি এখনো অব্দি দেখিনি যে হাতির কাছে যাচ্ছ বা রাইনোর কাছে যাচ্ছ, টাইগারের সুন্দরবনে যাচ্ছ, কাছ থেকে দেখছো তোমরা একটু মাস্ক পরো, যে আমাদের থেকে ওদেরও তো ডিজিজ ছড়াতে পারে। আমরা শুধু জুনোটিক ডিজিজ ব্যাট মেরে ফেলো, এই মেরে ফেলো এরকম করছি, কিন্তু কি সুন্দর করে ওরা যেখানেই গেছি সবসময় একটা করে মাস্ক দিয়ে গেছে জঙ্গলে ঢোকার আগে। এটা বলকানো ন্যাশনাল পার্কের বাইরে, যেটা গরিলা যেখানে দেখতে গেছি সেখানেও এখানেও দুটো জায়গাতেই মাস্ক করেছি। এরা হচ্ছে ফরেস্টের স্টাফ, এবং ওরা কি করে এই যে গোল্ডেন মাঙ্কিগুলো সারাক্ষণ না জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে, আর ওদের পেট্রোলিং এর দায়িত্ব থাকে হচ্ছে ওদেরকে ভেতরে ঢোকানো জঙ্গলে। আর এই ছবিটা দিয়েছি এই ভদ্র মহিলা, ওমেন অ্যান্ড সায়েন্স টিম বলে মহিলা রেঞ্জ অফিসার। আর এই যে ক্লাসরুম আমাদের যে ট্রেনিং এর যে পড়াশোনা যে শেখাতো সিএলপি, এবং তোমার গার্লস স্কলারশিপে যে ট্রেনিং ছিল 1 মাসের, এবং এদেরও 15 থেকে 20 দিনের ট্রেনিং ছিল। কোনো সময় মনে হয়নি যে আমরা বোর হয়ে যাচ্ছি শুনতে শুনতে। এইটা ছিল আমাদের ক্লাসরুম। এবং শুধুমাত্র যে নেচার কনজারভেশন সায়েন্স এরকম নয়, আমাদের ছিল একটা কালচারাল নাইট, যে যার কালচারটাকে দেখানো, তুলে ধরা, এবং একটা দিন ছিল রান্নাবান্না করা, যে কি রান্নাবান্না করতে চাই। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং হয়েছিল, সেটা হচ্ছে আমি বাঙালি, ইন্ডিয়া থেকে গেছি, একটি ছেলে সে বাংলাদেশ থেকে এসেছে। এবার আমাদের যে হেড ছিল প্রোগ্রামটার অলিভিয়া, ওরা নিজেদের আমাদের একটা পরে সার্টিফিকেটের সাথে আমাদের পরে একটা ওরা নিজেরা নোট লিখে দেয়। তো সেই নোটে দেখি যে খুব সুন্দর করে আমি যে সবার সাথে কথা বলছি এইটা নিয়ে খুব সুন্দর করে লেখা, এবং সবাইকে এনকারেজ করছি। পরে আমি ফিরে এসে নিজেরা আমি আমার স্টুডেন্টদের সব আলোচনা করছি, আমি বাংলায় কথা বলছি একজন বাংলাদেশের ছেলের সঙ্গে। ওরা ভাবছে যে সারিকা
এসছে ইন্ডিয়া থেকে, আবার বাংলায় কথা বলছে বাংলাদেশ থেকে, আবার ইন্ডিয়ার আমার পরের আন্টির কেরালা থেকে, আর এরা ছিল ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম থেকে। এবার ইন্দোনেশিয়ার ভিয়েতনাম যারা এসছে তারা আবার ইংলিশ পারে না। এবার তারা সব সময় একজন কাজ করে ব্যাঙ নিয়ে, ভিয়েতনামের মেয়েটি, ও হচ্ছে রাত্রিরে ব্যাঙ দেখতে যাবে, আমাকে নিয়ে যাচ্ছে, মানে তার সঙ্গে আমি ইংলিশে কথা বললেও যা বাংলায়, মানে তাকে আমি লিটারালি বলেছি দাঁড়া আমি জুতোটা পরে আসি, ঠিক আছে, মানে ওই ইংলিশ কিছুই বোঝে না। এবার দেখছে যে সারিকা সবাইকে নিয়ে চলছে, মানে এদিকে বাংলাদেশের সাথে কথা বলছে, ইন্ডিয়াতে হিন্দিতে কথা বলছে, আবার ওদের সঙ্গে মানে কীভাবে ওদেরকে বোঝাচ্ছে, এবং গ্রুপে গ্রুপে যখন কাজ দিত আমাকেও ওদেরকে আমার গ্রুপে রাখতো, কারণ ওরা ইংলিশ বুঝতে পারছে না, কোনো টাচ দিচ্ছে সেগুলো ঠিক মতো করতে পারছে না। এবার শিল্পী এমনই একটা জিনিস যে আমরা আগেও বলি যে ইংরাজি তো আমাদের মাতৃভাষা নয়, কিন্তু আমরা ইংরাজি হচ্ছে আমাদের নেসেসারি, আমাদের নেসেসিটির ভেতরে পড়ে, আমরা পারি ইংরেজি বলতে, সুবিধা হয় লোকের সাথে কথা বলতে। কিন্তু সিএলপিতে একটা জিনিস লেখা আছে যে যখন কিছু বুঝতে পারবে না আস্তে উত্তর দেবে, এবং প্রত্যেকের সঙ্গে আস্তে আস্তে কথা বলবে যাতে সবাই বুঝে। আর এ হচ্ছে সাইমন ওজোদোমো, ও কি ভালোবাসে ইন্ডিয়ার। ও আমাকে, ওর সঙ্গে যখন প্রথম দেখা হয়, আমাদের তো অনলাইনে আগে ক্লাস হয়েছে, তো যখন আমাদের ফিজিক্যালি দেখা হয় তখন আমি ওকে বলেছি যে সাইমন ওজোদোমো, তো ওর এই যে আমি নামটা মনে রেখেছি বলে খুব ভালো লেগেছে, এবং ও তখন আমাকে প্রণাম করতে আসছে। তো আমি ভাবছি যে ভাই তোর তো এটা কালচার নয়, আফ্রিকার তুই প্রণাম করতে আসছিস। তখন ও বলছি যে আমার ঠাকুমা খুব হিন্দি সিনেমা দেখে, তোমাদের ইন্ডিয়ান সিনেমা দেখে, এবং আমার খুব ভালো লাগে যে তোমরা এই যে প্রণাম করতে গিয়ে যখন আমাকে এই যে তুলে নাও, এই যে প্রণাম করতে গেলে আমরা বলি না করতে হবে না চলে আয়, ওইটা ওরটাকে ভীষণ ভালো লাগে। এবং যতদিন ট্রেনিং হয়েছে শুধু ওই করে গেছিল আমাদের সাথে। এখানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চারজনই মেয়ে। সিএলপির আমি ছাড়া বাকি চারজন সিএলপির যে টিমটা ওরা প্রত্যেকেই মেয়ে। আজকে আমি ছবিগুলো মেয়েদের দিয়ে দিচ্ছি বিকজ অফ দ্য ডোমেন সায়েন্স আমাদের থিম। নাও আমি একটু বলি যে আমি কি নিয়ে কাজ করি তার সম্পর্কে। এই বাটারফ্লাইটা হচ্ছে ভুটান গ্লোরি। এটা খুব যারা ইনসেক্ট নিয়ে বা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে বা যারা নেচার ফটোগ্রাফি করে তাদের কাছে ভীষণ একটা ব্যাপার যে আমি ভুটান গ্লোরির ছবি পেয়েছি। খুব ফেমাস একটা বাটারফ্লাই, কিন্তু ভুটান গ্লোরি দুটো স্পিসিস হয় যেটা অনেকেই জানে না। আর এই ভুটান গ্লোরি বাটারফ্লাইটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। আমি কেন ভুটান গ্লোরি নিয়ে কাজ করছি, মানে আমি সিএলপিকে কেন বলেছি ভুটান গ্লোরিকে নিয়ে কাজ করব, তার কারণটা হচ্ছে ওদের ইলিগাল কালেকশন হয়, সাইটসে ওরা করে। কারণ হচ্ছে সাইটসে যে স্পিসিসগুলো ইলিগাল কোচিং হয় তারা সাইটসের আন্ডারে আসে, আর এন্ডেঞ্জার্ড আইসিএনের রেড লিস্টে আসে এন্ডেঞ্জার্ড স্পিসিস। এবং এটা ইউনিক ভলাটাইল। এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো সবাই, মানে ইভেন ইন্ডিয়াতেও যারা অনেক এক্সপার্ট আছে ওয়াটারফল নিয়ে কাজ করে তারাও জানে হ্যাঁ আমি ভুটান গ্লোরি দেখেছি, ভুটান গ্লোরি নিয়ে কাজ করেছি। বাট এই সব ভুটান গ্লোরি যেখানে দেখা যাচ্ছে সবাই হচ্ছে ভুটানটিস রেয়ারটেলি অন্য একটা স্পিসিস। আমি যে কাজটা করি সেটা এই দুটো মতো জায়গায় দেখা যায়। একটা হচ্ছে দেখো ইন্ডিয়ার বাইরে ভুটান, আর একটা হচ্ছে পার্টিকুলার একটা সিঙ্গেল ছোট্ট একটা এরিয়া অরুণাচল প্রদেশে হিমালয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো 2014-তে এই হঠাৎ করে আমি এই কাজটা কি করে শুরু করেছি, এবং 2014-তে প্রথম অরুণাচল প্রদেশে যাই, তারপরে 2023 অবধি আমার সময় লেগে গেছিল যে এই ফান্ডটা পেতে কাজটা করতে। এবং ভুটান গ্লোরি দেখো ইন্টারেস্টিংলি প্রথম আমি কাজ শুরু করি 2014। ফার্স্ট আইটি ভুটান গ্লোরি হয়, যে ভুটান গ্লোরিটা সবাই দেখে 2016-তে। 2017-তে সেম জায়গায় কিন্তু আমি প্রতিবার যাচ্ছি, কিন্তু আমি কখনোই ভুটানিটিস লাডলোই যেটা নিয়ে আমি কাজ করি এখন, লাডলোস ভুটান গ্লোরি, তার ফার্স্ট সাইটিং হয় 2017-তে। এর কারণটা কি, কেন আমি এতদিন দেখতে থাকি? হ্যাঁ, টাইমিংটা আলাদা, অ্যাক্টিভ যখন হয় ওরা
ইয়েস, টাইমিংটা আলাদা ছিল। কারণ আমরা জানি যে বাটারফ্লাই প্রচণ্ড বৃষ্টিতে বাটারফ্লাই দেখতে পাওয়া যায় না, আমরা জানি প্রচণ্ড ঠান্ডায় বাটারফ্লাই দেখতে পাওয়া যায় না, আমরা জানি সকালবেলায় বেশি সকালে বাটারফ্লাই দেখা যায় না, সন্ধ্যার পরে বাটারফ্লাই দেখা যায় না। পার্টিকুলার এই স্পিসিসের একটা ইউনিক বিহেভিয়ার, ড্রিজলিং, বৃষ্টি হচ্ছে, ওরা উঠছে, এবং হাই অল্টিটিউড যে জায়গায় একটু যাওয়া টাফ মানুষের সেই জায়গায় ওদের দেখতে পাওয়া যায়। এবং টাইমিংটা আমরা বর্ষাকালে জানি যে প্রজাপতি বেশি দেখা যায় না, প্রি মনসুন পোস্ট মনসুন বেশি দেখা যায়। পার্টিকুলার এই স্পিসিস মনসুনে ওদের ফ্লাইং পিরিয়ড, ওই সময় ওড়ে এবং ভোর 5টা থেকে অ্যাক্টিভ হয়ে যায়, যে সময় অ্যাক্টিভ হওয়ার কথাই নয়। আমি আগে যখন পড়াশোনা শুরু করেছি তখন জানি বাটারফ্লাই পার্টিকুলার একটা টেম্পারেচারের পরে ওরা ফ্লাই করতে পারে, কিন্তু একে নিয়ে এখন অনেক কাজ করা বাকি। আমি জানি না যে কী করে ওরা ওই ঠান্ডায়, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ফ্লাই করছে। 2023-এ কনজারভেশন লিডারশিপ প্রোগ্রাম সিএপি আমাদের ফান্ড দেয় এই কাজটা করার জন্য। কারণ এই কাজগুলো যেখানে করা হয় ফান্ড ছাড়া কাজ করা যাবে না। বিকজ অফ দ্যাট আমার এখান থেকে ইগল নেস্টে পৌঁছাতে আমি ট্রেনে যাই, কোনো মানে ট্রেন ফ্লাইট যাতেই যাই, যে টাকা পয়সা খরচ হবে, আমার গুয়াহাটি থেকে গাড়ি করে যাওয়াটা অনেক টাকার একটা প্রশ্ন এসে যায়। এবং ওখানে গিয়ে যে থাকা খাওয়া, আমি একটা 3000 মিটার ওপরে গিয়ে থাকছি, সেই জায়গায় খাবার দাবার নিয়ে পৌঁছতেই অনেকটা টাকা দরকার হয়। তো পার্টিকুলার এই কাজটাকে, এই স্পিসিসটাকে ফোকাস করা কাজটা আমি শুরু করতে পারিনি ফান্ডিংয়ের অভাবে, এবং এর আগে ন্যাশনাল জিওগ্রাফিতে ফান্ডিংকে রিজেক্ট হয়, সিএলপিতে নেক্সট রাউন্ড আমি পাই, মানে সেকেন্ড টাইম আমি পাই, ফার্স্ট টাইম রিজেক্ট হয়। তারপরে 2023-এর পরে আমি WII-তে একটা প্রেজেন্টেশন দিতে গেছিলাম, হোয়াট ইজ দ্য সিনারি অফ কনজারভেশন সিনারি অন ইন্ডিয়া। তাতে আমার প্রেজেন্টেশন দেখে WPI থেকে আমাকে ফান্ড দেয় 2025-এ, যে মানে এটা আমি অ্যাপ্লাই করিনি, ওরা ডেকে আমাকে ফান্ডটা দিয়েছিল যে তোমার কাজের জন্য তুমি আমাদেরকে অ্যাপ্লাই করো। তো আমি কি কাজ করি এদেরকে নিয়ে? ফার্স্ট অফ অল ভিডিওর স্টাডি, ওদেরকে পুরো 12 ঘন্টার আমার একটা টানা 9 দিনের একটা কাজ থাকে, সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা অবধি ওদের অ্যাক্টিভিটি। কেউ তো জানে না ওদের অ্যাক্টিভিটি কী, মানে আমি জানতাম না যে ওদের অ্যাক্টিভিটি কী, কখন দেখা যায়। তো একটা হচ্ছে আমার পুরো 12 ঘন্টার ডেটা তোলা হয়। পপুলেশন মনিটরিং, এখন 30 মিনিটস কাউন্ট খুব আমাদের ফেমাস একটা ইনসেক্ট কাউন্টের ক্ষেত্রে, এবং মার্কুরিস রিক্যাপচার প্রোগ্রাম। মার্কুরিস রিক্যাপচার করা হয় ওদেরকে, মানে ধরো মার্ক রিলিজ রিক্যাপচারের এই মেথডটা কেন করা হচ্ছে, যে একই ওরা টেরিটরি কিনা, একই জায়গায় উঠছে কিনা, কটা মেল ফিমেল আমরা পাচ্ছি, এবং খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এর সঙ্গে দেখতে পাচ্ছি, সেটা ফিউচারে বলা হবে। ওদের উইংয়ের কালারে কিছু চেঞ্জ আসছে, সেটা নিশ্চয়ই পরে স্টাডি করতে হবে ওটা নিয়ে। এবং প্ল্যান্ট বাটারফ্লাই ইন্টারাকশন দেখা হয়, প্ল্যান্ট ফেনোলজির সাথে খুব ভালো একটা সিনক্রোনাইজেশন পাওয়া গেছে, সেটা আমি পরে দেখাচ্ছি স্লাইডে। আর হ্যাবিট্যাট ম্যাপ, কোন জায়গা, খুব ইম্পর্টেন্ট হ্যাবিট্যাট ম্যাপটা করার, কারণ কোন খুব একটা ছোট্ট জায়গায় পাওয়া যায়, তো এবার ওই হ্যাবিট্যাটটাকে যদি আমরা কনসার্ভ না করি তাহলে এই স্পিসিসটাকে বাঁচানো যাবে না। আর ভীষণভাবে অ্যাওয়ারনেস জেনারেশন করা, বিকজ অফ দ্যাট 2017-তে আমি ওদেরকে যখন মার্কেট রিক্যাপচার করছিলাম, তখন কিছু ফরেনার বাইরে থেকে, জাপানিজ কে আমরা করি, যারা কালেক্ট করে নিয়ে যাচ্ছিল, এবং ওরা কী করে জাস্ট বাড়িতে গিয়ে ভীষণ রেয়ার জিনিস ওরা খুব যত্ন করে রাখে, কিন্তু আমাদের দেশের প্রিসিয়াস প্লাস হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস, তো ওরা ওটাকে ধরে নিয়ে জাপানে নিয়ে যাচ্ছিলো। তো সেটাকে জানানো হয় ডিএফওকে, তারপরে তাদেরকে কালেক্ট করা হয়, কিন্তু বাঁচাতে তো পারবে না, ইনসেক্ট তো মানে মরেই গেছিল। ইনি রেঞ্জ অফিসার, ভীষণ সাপোর্টিভ আমাদের কাজের জন্য। তো যে বিহেভিয়ারগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে যেগুলো আমি বললাম, যে মনসুনে ওরা অ্যাক্টিভ থাকে এবং বৃষ্টি হচ্ছে, মিস হচ্ছে, এবং ভীষণ হাই ক্যানোপিতে ওরা ফ্লাই করে। ইউনিফর্টাইন স্পিসিস, ইউনিফর্টাইন মানে হচ্ছে সিঙ্গেল ব্রুড, মানে বছরে একবারই ওরা ডিম পায়। আর
এটা পুরোপুরি এটা আমার একটা জার্নালে অলরেডি গেছে, পাবলিশ হয়নি এখনো। আমরা জানি যে কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে ইনসেক্টের, যেমন রেপ্টাইল সার্ভিলিয়ান আমরা বলি না যে শীতকালে শীত ঘুম দেয়, তো ওভার উইন্টারিং ইনসেক্টের ক্ষেত্রে হয়, কিন্তু যেটা বেশিরভাগ দেখা যায় ডিম আর পিউপা স্টেজে। একমাত্র ভুটানগুলির ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেয়েছি ক্যাটারপিলার অবস্থায় ওভার উইন্টারিংয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি টাফ, কারণ এগও খায় না, পিউপাও খায় না। ক্যাটারপিলার তো খায়, বাটারফ্লাই যখন রেয়ার করে ক্যাটারপিলার তো পাতা খায়। ক্যাটারপিলার অবস্থায় না খেয়ে ওরা বসে থাকে, মানে ওদের মেটাবলিজম, পুরো মেকানিজমটা, পুরো সিস্টেমটা চেঞ্জ। এবার কারণটা দেখা কেন এই সময় থাকে ওরা, যে রোজটা করা খায় এখনো অব্দি আনআইডেন্টিফাইড। রেফারেন্স লাইন স্পেসিফিক এখানে দেখতে পাবে যে তুই ফেনোলজি ডেটা তুই দেখা গেছে যে ওরা এই সময় বেরোয় যখন গাছের পাতা 50% ইয়াং লিভ থাকে, 50% ম্যাচিওর লিভ থাকে। এই সময় ওরা অ্যাডাল্ট হিসাবে বেরোয়। পরে আস্তে আস্তে এই সময়তে আগস্ট মাসে ওরা ডিম পারে, তখন ওদের ম্যাচিওর লিভ 70% হয় এবং ইয়াং লিভ থাকে হচ্ছে 30%। তারপরে 60-40, তারপরে সেনেসেন্স শুরু হয়, মানে হচ্ছে পাতা পচতে থাকে, শুকিয়ে যায়। আস্তে আস্তে যখন দেখো এই সময় থেকে ডিসেম্বরের পর থেকে গাছের পাতা একদমই প্রায় থাকে না। এখন তুমি যদি যাও, মানে জানুয়ারির এই সময়তেও ওখানে বরফ পড়ে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তো কোনো গাছের পাতা ওই এলিভেশনে থাকে না। তো ওরা ক্যাটারপিলার অবস্থায় কি খাবে? তো এই রিলেশনটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি ফিনোলজি নিয়ে। এরপরে তো ওদের হরমোনের কি হচ্ছে ওগুলো পরে স্টাডি করতে হবে, কিন্তু আপাতত যে গাছের সাথে ওদের রিলেশন, যে গাছে যখন পাতা নেই তখন ওরা নিজেরা খাওয়া বন্ধ করে দিয়ে ওভার উইন্টারিংয়ে যাচ্ছে। এবং কিছুটা আমরা রেয়ার করছি সেমি ন্যাচারাল কন্ডিশনে, আর কিছুটা ওয়াইল্ডে ছেড়ে, দুটো জায়গায় সেম রেজাল্ট। এবার আমাদের এই কাজটার পরে কমিউনিটিতে আমরা বেশি টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন, 70% লোকের কাছে পৌঁছেছি, ইউথের কাছে 20% লোকাল কমিউনিটি থেকে, ফরেস্ট অফিসিয়ালসদের 6% পৌঁছাতে পেরেছে, আর 4% গভর্নমেন্ট সেক্টরে। এগুলো বিভিন্ন ধরনের ট্রেনিং ওখানে। যখন আমি ভুটানগুলি প্রজেক্ট শুরু হয় তখন মোটামুটি 30% লোকজন এরকম জানতো, শুনতো নাম যে ভুটানগুলি আছে। আমাদের ম্যাসিভ পুরো আউটরিচ অ্যাওয়ারনেস প্রোগ্রামে করার পরে অ্যাটলিস্ট 62% এখন অ্যাওয়ার, মানে জানে, নট অ্যাওয়ার। এই যে মেয়েটি আমার সঙ্গে আছে বিন্দন, ও হচ্ছে এখন আমার লোকাল হিরো। ও লোকাল কমিউনিটির মুম্পা ট্রাইবাল থেকে। ওই মেয়েটা খুব ভালো করে কথা বলতে পারে না, ওর ভোকালের একটু সমস্যা আছে। এই যে আমি এই যে রিয়ার, আমি তো এখানে ক্যাটারপিলার এখনো তো ওখানে আছি, সমস্ত কিছু ওই দেখাশোনা করে এবং এই ফেনোলজির যেটা এভরি মান্থে ওই নেয়। ওই এখন মানে ওখানে লোকাল হিরো, আমি তার জন্য বলি ওকে, যে মেয়েদেরকে পথ দেখানো, যে আসো এই সব ফিল্ডে। এখানে এই যে ফরেস্টের, আমাদের রিজার্ভ ফরেস্টের এখন মেয়েরাও আসছে এবং ওরাও যথেষ্ট আমাদের সাপোর্ট করে এবং এই কাজগুলোতে পার্টিসিপেট করে। কিছু ফান ছবি, মানে আমরা যখন সকাল 5টা থেকে কাজ করি, আমাদের 3টের সময় বেরোতে হয় ক্যাম্প থেকে। আর এরকম গাড়ি নিয়ে দুর্ভাগ্য, মানে লাস্ট মাসে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এবং একটি ছেলে এখনও কোমাতে আছে। IRSCর গাড়ি এটা। এটা উমেশ বলে যিনি সায়েন্টিস্ট আছে, উমেশের আন্ডারে একটা ছেলে কাজ করে। তো উমেশের এই গাড়িটা নিয়ে ও বার্ড ফেস্টিভ্যাল হচ্ছিল, ফিরছিল, জাস্ট হাতের থেকে নিচে পড়ে যায়। গাড়িটা আর পাওয়া যায়নি এখনো, নিচেই পড়ে আছে এই গাড়িটাই। আর ছেলেটি এখনো ঘুমাতে আছে। মানে আমরা 3টের সময় বেরোই এবং সব আবার ব্যাক করে নিয়ে যাই, এরকম অবস্থায় থাকি আমরা।
এই যে ভদ্রলোক নিমাজি, উনিও মোক্তা কমিউনিটি। কিছু কিছু লোক তো আমরা রিসার্চার, আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, কিন্তু আমাদের পেছনে এনাদের অবদান অনেক। মানে ফিল্ডে কি হয়, আমি যখন কাজ করি 12 ঘন্টা ধরে ফিল্ডে থাকা, প্রচণ্ড বৃষ্টি আসছে, ঝড় আসছে, এবার নিমাজির সারাক্ষণ হচ্ছে অ্যাক্টিভ এবং তোমাকে সারাক্ষণ হাসাবে এবং এনার্জাইজ, মানে তোমাকে সারাক্ষণ একটা এনার্জি দেবে যে ম্যাডাম এইটা করি, এইটা করি। বিভিন্ন ধরনের হাসির গল্প, আগে যারা রিসার্চাররা কাজ করে গেছিল তার গল্প, আগে যারা সায়েন্টিস্টরা এসে কী কাজ করেছে তাদের গল্প। নিমাজি আমার লোকাল ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আর এই সমস্ত কাজ যখন আমরা কোনো একটা কাজ করছি, যতদিন না সেটা বাইরে কেউ জানছে এবং গ্লোবালি যেটা লোকের কাছে পৌঁছাতে না পারে, ততক্ষণ আমাদের এই কাজটাকে কোনো ভ্যালু বা আগে কাজের স্ট্রিমটাকে আমরা পৌঁছাতে পারি না। তো ফ্লোরা হেভিরাইটের একটা ম্যাগাজিন, যেটাতে 10টা স্পিসিস সিলেক্ট হয়েছিল, তার মধ্যে আমাদের ভুটানগুলোরই একটা। আর এটা তোমরা ওপেন অ্যাক্সেস জার্নাল আছে, কারেন্ট কনভারসেশন, ওখানে আমাদের একটা পপুলার পাবলিশ হয়েছে, পপুলার আর্টিকেল, ওটা দেখতে পেলো। আর লাস্ট ইয়ারে এসএসএস কেমব্রিজে আমি গিয়ে টক দিয়ে এসেছি ভুটানগুলির ওপরে। তো কেমব্রিজে গিয়ে আরও অনেক কিছু শিখে এসেছি, যেগুলো এই প্রজেক্টটাকে আরও কী করে আগে নেওয়া যায়। তো এই যখনই আমাদের এই ছোট্ট রাজ্যের বা আমাদের দেশের কাছ থেকে যখন আমরা বাইরে নিয়ে যাব না, তখন তুমি কিছু শিখতেও পারবে না এবং লোকে জানতেও পারবে না তোমার কাজ কি করছে। তো আর একটা জিনিস যেটা খুব ইন্ডিয়াতে প্রথম, এবং আমি জানি না ওয়ার্ল্ডে আছে কিনা, আমি যখন WTI থেকে ফান্ড পাই 2025-এ, ফার্স্ট নেমিং করি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজে বাটারফ্লাইয়ের। যে দুটো বাটারফ্লাই দুটো ধরি, কারণ লোকাল লোকেদের যদি লোকাল ল্যাঙ্গুয়েজে যদি কিছু না করা হয় তাহলে সেটা ঠিক হয়, এবং সেটা খুব ভালো। আমাদের কুমার সেটা খুব ভালো একটা ডিসক্রিপশন বানায় ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে দুটো বাটারফ্লাই, সারোয়া জিমখানা, লাক্সেন জিমখানা। এটা করা হয়েছে অনেক দিন ধরে ওদেরকে বুঝিয়ে। ওদের ভাষা বুগুন লিওচিসটা বলে যে বাটারফ্লাই হয়, ওরা বুগুন কমিউনিটি, বুগুন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। তো বুগুন ল্যাঙ্গুয়েজে ওদের ফার্স্ট নামকরণ করা হয়। এবারে হচ্ছে একটু আমরা খেলি, এতক্ষণ তো বোর হয়ে গেছে, সবার একটু বোর লাগছে। আচ্ছা, একজনকেও এর ভিতরে কিছু চকলেট আছে, এটা খেতে খেতে তোমরা শোনো, নাহলে আরো বোর লাগবে। এটা সবাই একটু দিয়ে দিই। আরো আছে না এর ভেতরে? আচ্ছা, আমি যে এত ফান্ড পেয়েছি গ্রান্ট লিস্টে, লাইফ সায়েন্সের এমএসসিদের গ্রান্ট রাইটিং, ফান্ড রাইটিং, এই জিনিসগুলো থাকে ওদের সিলেবাসের ভেতরে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের ছিল না, কিন্তু এখন আছে কিনা আমি জানি না তোমাদের। ওদের একমাত্র এসএলএসসি সিলেবাসে আমি দেখেছি ছিল। তো আমরা যখন কিছু একটা প্রপোজাল লিখবো, নট অনলি গ্রান্ট রাইটিং, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছেও যদি আমি স্যার এই স্পিসিসটা নিয়ে কাজ করব, তাহলে আমার অবজেক্টিভটা কি লিখলে আমার লেখাটাকে অ্যাকসেপ্ট হবে, আমার লেখাটাকে নিয়ে কেউ বেশি কোশ্চেন করবে, সেটাই তো আমাদের উদ্দেশ্য হবে। তো এই যে 5টা জিনিস তোমরা আগে দেখে নাও। একটা ছোট্ট গেম আছে, হ্যাঁ। স্মার্ট হতে হবে অবজেক্টিভটাকে, স্মার্ট কখন হতে হবে সবাই মন দিয়ে শোনো। ইভেন আমি এখানে যদি টিচাররা কেউ থেকে থাকে, সবাই যেন পার্টিসিপেট করে। এটাতে স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রেলিভেন্ট, এবং একটা টাইম বাউন্ড থাকবে, ঠিক আছে? এবার একজনকেও আমাকে একজনকে আমি ডাকবো, একটু এসো। Objective restore 500 meters of damage coral in lost main part. জিজ্ঞাসা করছি স্মার্ট না আনস্মার্ট এটা সেটাই অ্যাচিভ মানে অ্যাচিভ তো আগে থেকেই পাবি না, অ্যাচিভেবল। এটা অ্যাচিভ হচ্ছে কি পরে আমি অ্যাচিভেবল আর টাইম বাউন্ড আর রেলেভেন্ট। ইয়েস, তাহলে স্মার্ট
গুড। হবে এইভাবে একটা করে স্টাডি করে তারপর করো না, তোমার এইটা অত কিছু যদি তোমার অবজেক্টিভের মধ্যে পড়ে তখন রিভিউয়াররা সব, এইটা হচ্ছে অবজেক্টিভ একটা টিপস যে একদম স্পেসিফিক হতে হবে, তাই তো? যেটা আমরা পেপারে অ্যাবস্ট্রাক্ট লিখি সেরকমই অবজেক্টিভের অ্যাবস্ট্রাক্ট। ওকে, কারণ এখন আমাদের কাছে দেখবে আমরা পছন্দ করি রিল দেখি। এবার সেরকম যদি আমাদের রিভিউয়ার আমরা হই এবং পাতার পর পাতা লিখে যদি কেউ গ্রান্ট চায় তখন দেখার সময় কোথায় মানুষের এখন 2 সেকেন্ডে নেমে এসছে সব কিছু। ওকে, তো সেই আমাদের এখন দেখার শোনা এসব সব 2 সেকেন্ডে নেমে এসছে। বাট এইটুকু যদি আমরা পড়ে আগে বুঝতে পারি তাহলে তোর চান্সেসটা অনেক আগে নেক্সট পড়াবার করতে যায়। আচ্ছা, ওকে আর একটা চকলেট বেশি দেওয়া হোক। হ্যাঁ, আরো আছে, ওখান থেকে নিয়ে দে। করে করো। increase the number of camera traps in key wildlife corridors by 50% within 18 months to improve monitoring of endangered species. এটা আলাদা না ওইটারই না না, আলাদা আলাদা? ওইটা ধর লিখেছিল সতীশ আর এটা তুই লিখেছিস। কার উপর করা হচ্ছে কোনো স্পেসিফিক তো নেই? সেটাই তুমি বলো। হ্যাঁ, শুধু ও বললে কেন হবে, তোরা বল এবার। আজ ওম্যান ইন সায়েন্স কি রে বলো তোমরা কেউ। এটাই কেন কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ওয়েদার ফোরকাস্টিং সাহায্য করে, ডিজাস্টার ওয়ার্নিং। কালকে ভূমিকম্প কে কে ফিল করেছো? আচ্ছা, ফোনে মেসেজ এসছে কখন? অ্যান্ড্রয়েড অ্যালার্ট, ভূমিকম্প অ্যালার্ট পেয়েছো কি ফোনে? এই যে ডিজাস্টার ওয়ার্নিং এগুলো কিন্তু এই স্যাটেলাইট থেকেই পায়। এছাড়াও এগ্রিকালচার মনিটরিং, এটা খুব গুরুত্বপূর্ণ, নেভিগেশন এবং ক্লাইমেট রিসার্চ। তার আগে আমরা একটু জানি যে ইন্ডিয়া ঠিক কোথায় আছে এই ধরনের স্যাটেলাইটের ক্ষেত্রে। আমাদের ইন্ডিয়া, আমাদের দেশ প্রায় সমস্ত ক্ষেত্রেই নিজস্ব স্যাটেলাইট আছে। কমিউনিকেশনে আছে, রিমোট সেন্সিংয়ে আছে, নেভিগেশনে আছে। নেভিগেশনে আমাদের নিজস্ব একটা নাভিক বা IRNSS বলে একটা স্যাটেলাইট সিস্টেম আছে, এবং ওয়েদার মনিটরিংয়েরও নির্দিষ্ট স্যাটেলাইট সিস্টেম আছে। তো স্যাটেলাইট কাকে বলে আমরা জানি সবাই যে প্ল্যানেটের অ্যারাউন্ডে কোনো অবজেক্ট যদি সেটা মুভ করে তাহলে আমরা সেটাকে স্যাটেলাইট বলবো। এই ধরনের স্যাটেলাইট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল, যেমন আমাদের মুন আছে, এবং আর্টিফিশিয়াল, যেগুলো কিনা মানুষ তৈরি করে পৃথিবীর বা বাইরে পাঠিয়েছে, সেই ধরনের স্যাটেলাইট। আজকে আমাদের জানার বিষয় এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এখন এই স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘোরে কী করে, এর পিছনের ফিজিক্সটা একটু সহজ করে যদি বোঝার চেষ্টা করি তাহলে আচ্ছা, তোরা ছোটবেলায় টায়ার নিয়ে হাতে দৌড়েছিস, কে কেউ আছিস? তো এই টায়ার যে দৌড়োয়, যদি থামিয়ে দিই কী হবে? টায়ারটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে, কিন্তু যতক্ষণ টায়ারটা দৌড়বে ততক্ষণ পড়বে না। এইটাই স্যাটেলাইটের এই একই জিনিস কাজ করে, যে স্যাটেলাইটটা কনস্ট্যান্টলি মুভিং। যদি আমরা কোনোভাবে স্যাটেলাইটটাকে স্থির করে দিই, স্যাটেলাইটটা সোজা এসে পড়তে পারবে, কিন্তু স্যাটেলাইটটা মানে এরকম আমরা ভাবতে পারি সেটা কনস্ট্যান্টলি পড়ার চেষ্টা করছে, কিন্তু এমনভাবে এগিয়ে যাচ্ছে যে পড়াটা মিস করে যাচ্ছে, পৃথিবীতে পৌঁছতে পারছে না, তো কনস্ট্যান্টলি ঘুরে যাচ্ছে। এটা স্যাটেলাইটে কী থাকে? স্যাটেলাইটের মোট দুটো পার্ট, একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেটা হলো ওই বাস, তার মধ্যে কী কী থাকে? পাওয়ার, স্যাটেলাইটটা যে চলবে তার পাওয়ার, তার কমিউনিকেশন, প্রসেসিং, কন্ট্রোল সিস্টেম এবং থার্মাল কন্ট্রোল সিস্টেমগুলো থাকে। এবং মেন আরেকটা পার্ট হচ্ছে পেলোড। এই পেলোডটার মধ্যে কী থাকে? একটা স্যাটেলাইট যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, সেটা কমিউনিকেশন স্যাটেলাইট হলে তার মধ্যে এই কমিউনিকেশন রিলেটেড জিনিসপত্র, ইমেজিং স্যাটেলাইট হয় তাহলে ক্যামেরা বা রাডার ইত্যাদি, এইগুলো হচ্ছে পেলোডের মধ্যে থাকে। এখানে একটা ছবি আমি দেখিয়েছি যে ওপরের পার্টটা হচ্ছে পেলোড আর এই নিচের পুরোটা হচ্ছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই বাস সিস্টেমের কী কী থাকে? একটা মূল স্ট্রাকচার থাকবে যার ভিতরে সব জিনিসগুলো থাকবে। তার সাথে থাকছে থার্মাল কন্ট্রোল। থার্মাল কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ। কেন? একটা স্যাটেলাইট যখন আকাশে ঘুরে বেড়াচ্ছে তখন তার একটা সাইড সূর্যের দিকে আছে এবং আরেকটা সাইড সূর্যের উল্টো দিকে আছে। এই অবস্থায় যে দিকটা সূর্যে আছে সেখানে টেম্পারেচার প্রায় 100-র উপরে উঠে যায়,
আবার যেদিকটা সূর্য থেকে উল্টো দিকে আছে সেখানে টেম্পারেচার 40, 50, 30 এরকম জায়গায় চলে যায়। তাহলে এই যে একটা ছোট্ট স্যাটেলাইট যে একদিকে টেম্পারেচার 30, 40 আরেকদিকে প্রায় 100-র ওপরে, এই পুরো বিষয়টা মেনটেন করতে যদি আমরা ঠিক করে মেনটেন না করি তাহলে ভিতরে যে সেন্সিটিভ যন্ত্রপাতিগুলো আছে সেগুলো খারাপ হয়ে যায়। সেটা মেনটেন করার জন্য একটা থার্মাল ইনসুলেশন থাকে। এবার স্যাটেলাইটের ছবি যদি কোথাও দেখে থাকে একটা গোল্ডেন কালারের ফয়েল দিয়ে মোড়া থাকে, এটা বলে MLI, মাল্টি লেয়ার ইনসুলেশন। এই MLI দিয়ে এটাকে মোড়া থাকে। আর কি থাকে? অনবোর্ড কম্পিউটার। ওর মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকে যারা বিভিন্ন প্রসেসিংয়ের কাজগুলো করে, সেটা মাস্টার প্রসেসিং হোক বা অল্টিটিউড কারেকশন হোক বা যে কমিউনিকেশন হচ্ছে গ্রাউন্ড স্টেশনের সাথে সেগুলো প্রসেস করার জন্য কম্পিউটার থাকে। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম থাকে। পাওয়ার সিস্টেমের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সোলার প্যানেল থাকে যেটা সোলার এনার্জি থেকে ডাইরেক্টলি পাওয়ারটা জেনারেট করে, এবং সেই সোলার এনার্জিটাকে সেভ করে রাখার জন্য থাকে ব্যাটারি। যখন স্যাটেলাইটটা ওপরে আছে তখন যতক্ষণ সান দেখতে পাচ্ছে ততক্ষণ সান থেকে এনার্জি তৈরি করে দিচ্ছে, কিন্তু যখন স্যাটেলাইটটা এমন পজিশনে আছে যে পৃথিবী এবং সূর্য, এই পৃথিবীর যে প্রান্তে সূর্য আছে স্যাটেলাইটটা ঠিক যদি উল্টো প্রান্তে থাকে তাহলে তখন তো আগে সূর্য পড়ছে, সে একটিভ পজিশনে চলে গেছে। একটিভ পজিশনে থাকার সময় তার ব্যাটারির প্রয়োজন হয়। এবং আর থাকে হচ্ছে প্রপালসার এবং অল্টিটিউড ডিটারমিনেশন এবং কন্ট্রোল। মানে কি হচ্ছে, স্যাটেলাইট যখন একটা ট্র্যাকে থাকে, সেই ট্র্যাকে থাকতে থাকতে অনেক সময় সে ট্র্যাক থেকে খানিকটা সরে যায়। সেটা সরে গেল কি না সেটা মেজার করার জন্য ওর মধ্যে বিভিন্ন ধরনের ট্র্যাকার থাকে। সান ট্র্যাকার থাকে, স্টার ট্র্যাকার থাকে। তো সান, স্টার এদের রিলেটিভ পজিশনগুলো, ম্যাগনেটোমিটার থাকে। এইগুলো কী করে রিলেটিভ পজিশনগুলো বোঝার জন্য যে আমি যেখানে থাকার কথা সেখানেই আছি নাকি সরে এসেছি। যদি সরে আসি তাহলে কী করবো, ওর মধ্যে থ্রাস্টার্স থাকে, পরের টেস্টে আছে রিয়াকশন হুইলস থাকে। ওগুলো কী হয়, ঘুরে গিয়ে ঘুরে বা থ্রাস্ট প্রয়োগ করে আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করে। এই যে একটা স্যাটেলাইটের মধ্যে কী থাকে, রিয়াকশন হুইলস, স্টার ট্র্যাকার, সান সেন্সার, ম্যাগনেটো টর্ক। আচ্ছা, পেলোডের মধ্যে আমি একটু আগে বলেছি যে ক্যামেরা, রেডার, স্পেকট্রোমিটার, থার্মাল সেন্সার, মিরর অ্যাসেম্বলি এইসব থাকে। তো এইগুলো হচ্ছে সবেতেই সবগুলো থাকে এমন নয়। একটা স্যাটেলাইট যে কারণে পাঠানো হয়েছে তার যা যা থাকার দরকার সেইগুলো পেলোডের মধ্যে থাকে। এখানে যে স্যাটেলাইটের ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনস্যাট 3D, ভারতের পাঠানো যে ওয়েদার এবং কমিউনিকেশন স্যাটেলাইট ইনস্যাট, তার একটা পাঠানোর আগের মুহূর্তে যখন তৈরি হচ্ছে সেই সময়টার ছবি। একটা কোশ্চেন আছে, হ্যাঁ। ওই যে যেটা ফয়েলটা ইউজ করা হয় ওটা কি গোল্ড? এই যে গোল্ডেন ফয়েল, না গোল্ড থাকে না, গোল্ড থাকে না। MLI বলে, মাল্টি লেয়ার ইনসুলেশন। ওকে, এবারে হচ্ছে গিয়ে অরবিটের বেসিসে আমরা স্যাটেলাইটকে তিনটে ভাগে ভাগ করি। যে স্যাটেলাইটগুলো ইকুইটার, আর্থের যে ইকুইটার তার বরাবর ঘুরে বেড়ায়, তার আর্থের চারপাশে ঘুরে বেড়ায়, সেগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল স্যাটেলাইট, ইকুইটোরিয়াল অরবিট, সেই অরবিটগুলোকে বলা হয়। যখন একটা স্যাটেলাইট পোল টু পোল ঘুরতে থাকে পৃথিবীকে কেন্দ্র করে তখন সেটাকে বলি পোলার, এবং তার মাঝামাঝি যদি থাকে সেটাকে বলি ইনক্লাইন। এবারে বেসড অন অল্টিটিউড, কোথায় আছে, কোথায় রাখা আছে একটা স্যাটেলাইট, তার উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো আর্থ অরবিট বা লিও, যেটা কি মোটামুটি 500 থেকে 2000 কিলোমিটার বা 800-700 এরকম একটা রেঞ্জে থাকে। এগুলো মেনলি ক্লাইমেট বা অ্যাটমসফিয়ারিক রিসার্চের জন্য ছবি ইমেজিং আমরা করি বা এগ্রিকালচারাল রিসার্চের জন্য ইমেজিং করি, সেই ইমেজিং স্যাটেলাইটগুলো এই লো আর্থে থাকে যাতে করে ছবি তোলাটা আরও সহজ হয়। এরপরে হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, এখানে মেনলি নেভিগেশন স্যাটেলাইটগুলো এই রেঞ্জে থাকে। এরপরে হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট, যেটা কিনা 35,786 কিলোমিটার উপরে থাকে, যেটা কিনা সেটাও ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, কিন্তু পৃথিবী যে বেগে ঘুরছে সেটাও একই বেগে ঘুরছে। তাহলে পৃথিবীর রেসপেক্টে আমরা সেটাকে কী দেখবো, স্থির। তো এই তিনটে টাইপের অরবিট আমরা দেখি। এখানে একটা কম্পারিজন আমরা দেখে দিয়েছি যে লিও হচ্ছে মোটামুটি 500 থেকে 800, যেটা ইমেজিংয়ের জন্য ইউজ হয় এবং হাই ডিটেল ইমেজ আমরা এটা থেকে পেতে পারি। লিও টাইপের অরবিটে কী হয়, নেভিগেশন টাইপের স্যাটেলাইটগুলো থাকে, তাতে করে ওয়াইড কভারেজ পাওয়া যায়, এবং জিও সিনক্রোনাস আমাদের ওয়েদার বা টিভি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। তোরা
বাড়িতে এখন তো ওই স্যাটেলাইট টেলিভিশন, ডিশ টিভি বা এয়ারটেল বা টাটা প্লে এই ধরনের অ্যান্টেনা বাড়ির মধ্যে বসানো থাকে। এই অ্যান্টেনাগুলো তুমি যদি একটু খেয়াল করিস, ধর তোর বাড়িতে এয়ারটেলের আছে, পাশের বাড়ি আরও একজনের এয়ারটেলের আছে, তুমি যদি একটু খেয়াল করিস দেখি তারা ঠিক প্যারালালি লাগানো আছে। অর্থাৎ ওই যে ছাতাটা আছে, ছাতাটা যেদিকে ফেস করা আছে, পাশের বাড়িতে যদি একই কোম্পানি থাকে তাহলে ঠিক একই রকমভাবে একই দিকে ফেস করা আছে। কিন্তু যদি একটা অন্য কোনো কোম্পানি থাকে, সাপোজ টাটাতে, সেটার ডিরেকশনটা হয়তো একটু অন্য দিকে আছে। তার কারণ কি, এইটা ফেস করা থেকে একটা জিও সিম করা স্যাটেলাইটের দিকে যেখান থেকে কমিউনিকেশনটা আসছে এবং তার যে ডিরেকশন সেটা ফিক্সড, এবং সেটা হয়তো টাটা প্লের জন্য যে স্যাটেলাইটের ওর কমিউনিকেশনটা দেওয়া আছে, এয়ারটেলের জন্য হয়তো অন্য কোনো স্যাটেলাইট আছে, তাই জন্য সেটা ডিফারেন্ট। স্যাটেলাইটের ক্ষেত্রে ইমেজ নেওয়াটা কঠিন কেন না, এটা কনস্ট্যান্টলি মুভ করছে এবং হাই অল্টিটিউডে আছে, এবং থেমে একটা ছবি তুলে নিলে সেটা তো করতে পারবে না। তো তাই জন্য এখানে ফিজিক্স এবং টেকনোলজির একটু রোল আছে এইখান থেকে, এই স্যাটেলাইট থেকে ছবি তোলার জন্য। তো ছবি তুলতে গেলে একটা সোর্স লাগে। আমরা ধর ক্যামেরায় যখন ছবি তুলি, দিনের আলো হলে সূর্যের আলোতে তুলি, অথবা যদি একটু অন্ধকার থাকে ফ্ল্যাশটা জ্বলে ওঠে। স্যাটেলাইট তাহলে কী থেকে ছবি? স্যাটেলাইটে 3 ধরনের সোর্স ইউজ হয়। কিছু কিছু ক্ষেত্রে সানলাইট, রিফ্লেক্টেড সানলাইট ইউজ হয়, সেক্ষেত্রে সেগুলো শুধুমাত্র দিনের বেলাতেই ছবি তুলতে হবে, অর্থাৎ যে জায়গায় সূর্যের আলো পড়ছে এবং করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, ছবিটা তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যায়, এটাকে বলি আমরা ফ্রিজ তুলি। এখানে একটা ভিডিও আছে, কীভাবে ছবি তোলে, একটা গেম দেখানো আছে। ফেসবুক এইভাবে ছবি তুলতে চায়, এইটাকে বলা হয় অ্যাক্রস দ্য ট্র্যাক স্ক্যানিং। কেন অ্যাক্রস দ্য ট্র্যাক? স্যাটেলাইটটা যেদিকে যাচ্ছে ছবিটা তুলছে তার সঙ্গে লম্বভাবে এইভাবে ছবি তুলতে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় অ্যাক্রস দ্য ট্র্যাক স্ক্যানিং। আর একটা যেটা হয় পুশ প্রুফ স্ক্যানিং, এটা হচ্ছে এই ধরনের স্ক্যানার, যেটা কি হয়, যে ট্র্যাক বরাবর যাচ্ছে সেই ট্র্যাক বরাবর একটা লম্বা জায়গার ছবি তুলতে যাচ্ছে। এইটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এতে একটা লার্জ নাম্বার অফ ডিটেক্টরস পাশাপাশি অ্যারে করে বসানো হয়, মানে অনেকগুলো ডিটেক্টর পরপর বসানো হয়, যাতে করে পুরো একটা জায়গা জুড়েও ছবিটা একসাথে তুলতে পারে। এটাকে আমরা বলি পুশ প্রুফ স্ক্যানার। আচ্ছা, এবারে আমরা একটু দেখে নেব যে রেজলিউশন, স্যাটেলাইটের রেজলিউশন আমরা কীভাবে বলি। রেজলিউশন আমরা অনেকভাবে বলে রাখি। প্রথমত স্পেশিয়াল রেজলিউশন। স্পেশাল রেজলিউশন হচ্ছে যে কতটা স্পেস, একটা পিক্সেল, একটা ছবি তো কয়েকটা পিক্সেল দিয়ে তৈরি হয়, তো একটা ছবির মধ্যে অসংখ্য পিক্সেল থাকে, একটা পিক্সেলে ঠিক কতটা এরিয়া আমি দেখতে পাচ্ছি, সেটা 5 মিটার বাই 5 মিটার হতে পারে, আবার 30 কিলোমিটার বাই 30 কিলোমিটার হতে পারে একটা পিক্সেলের মধ্যে। তাহলে যেটা 5 মিটার বাই 5 মিটার একটা পিক্সেলে হবে তাতে অনেক বেশি ডিটেল পাবো ছবিটা। এখানে পাশাপাশি একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের মাঝে গাছপালা রয়েছে, কী রয়েছে সেটা পরিষ্কার দেখতে পাবো 5 মিটার বাই 5 মিটার। সেখানে যদি 30 কিলোমিটার রেজলিউশন হয় সেখানে একটা পুরো শহর চলে আসবে তার ভিতরে একটা পিক্সেলের ভিতরে। সেটা হচ্ছে স্পেশিয়াল রেজলিউশন দিয়ে আমরা ব্যাখ্যা করি। এরপরে হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশন কি? একটা স্যাটেলাইট কতক্ষণ ছাড়া ছাড়া ছবি তুলছে। কিছু স্যাটেলাইট আছে হয়তো 12 দিন ছাড়া ছাড়া একবার করে ছবি তুলে, তার মানে একটা ডেটে আমি যদি ছবি দেখি তারপরে ছবিটা পাবো তার 12 দিন পরে বা 16 দিন পর। আবার কিছু কিছু স্যাটেলাইট যেমন ইনসার্ট করে কি, সারা দিনে 8 ঘন্টা ছাড়া ছাড়া ছবি তুলি। তাহলে আমি 8 ঘন্টা ছাড়া ছাড়া কোথায় কতটা মেঘ আছে, কোথায় কতটা সারফেস টেম্পারেচার, সেটা আমরা মেজার করতে পারি। সেটা বলা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। এছাড়া স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশন ব্যাপারটা কি? একটা ছবি কিভাবে আমরা তুলি, একটা ক্যামেরা 3D ইমেজ তৈরি, 3টে ব্যান্ডে ইমেজ তৈরি, রেড, গ্রিন আর ব্লু, এই 3টে কালারের ছবি তোলে। সেই 3টে কালারের ছবিকে সুপার ইম্পোজ করে একটা কালার ছবি তৈরি করে। সেটা যেমন ডিসপ্লে, এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের মধ্যেও 3টে ছোটো ছোটো এলইডি আছে, একটা রেড, একটা ব্লু, একটা গ্রিন। এই 3টে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি। তো একটা স্যাটেলাইটের ক্ষেত্রে আবার একসঙ্গে অনেকগুলো ওয়েভলেন্থের ছবি তুলতে পারে। সেই কতগুলো ওয়েভলেন্থের ছবি সে একসাথে তুলতে পারে সেইটাকে আমরা বলছি স্পেকট্রাল রেজলিউশন। আর হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। রেডিওমেট্রিক রেজলিউশনটা কি?
ব্রাইটনেসের সেন্সিটিভিটি, মানে ওই বা একটা ছবি এখানে তুলছে, এই বিল্ডিংয়ের ওপর থেকে ছবি তোলা আছে, বিল্ডিংটা হয়তো আলো পড়েছে, এর পাশে বিল্ডিংয়ের ছায়াটা যে জায়গায় পড়েছে সেই জায়গাটা একটু অন্ধকার হয়ে আছে, তাহলে সেই অন্ধকারের ডিটেলটা পেলো না। এবার যদি সেটা ব্রাইটনেসের সেন্সিটিভ হয় তাহলে একটু কম আলোতেও সেটা সেই ছবিটার ডিটেলটা পেয়ে যাবে। তো সেরকম যখন এখানে রেজলিউশন থাকে সেটা হয় রেডিওমেট্রিক রেজলিউশন। আরেকটা গুরুত্বপূর্ণ, এইটা জিওগ্রাফি ছেলেমেয়েদের জন্য একটুখানি লাগে বেশি, যারা জিআইএস নিয়ে কাজ করে, যে সোয়াট কি, অর্থাৎ একটা ওই যে পুষবন স্ক্যানারে দেখালাম যে একটা ট্র্যাক বরাবর ছবি তুলতে যাচ্ছে, এই ছবিটার যে লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে দূরত্বটা কত কিলোমিটার জুড়ে একটা সিঙ্গেল স্ট্রিপের মধ্যে ছবিটা থাকে, সেইটাকে বলা হচ্ছে সোয়াট ফিট। যদি সোয়াট ফিট বেশি হয় তাহলে কি হবে, কভারেজটা বেশি হবে কিন্তু রেজলিউশন কমে যাবে। আর যদি সোয়াট ফিট ন্যারো হয় তাহলে কি হবে, ডিটেল বেশি পাবো, হাই ডিটেল পাবো, কিন্তু কভারেজটা অনেকটা কমে যাবে। আচ্ছা, এখানে আমি একটুখানি যেটা একটু আগে বলছিলাম যে একটা নর্মাল ইমেজের ক্ষেত্রে RGB, রেড, গ্রিন আর ব্লু, এই তিনটে ওয়েভলেন্থে শুধুমাত্র ছবি তোলে। স্যাটেলাইটের ক্ষেত্রে কি থাকে, মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল, দু ধরনের স্যাটেলাইট থাকে। আমি এটা বলছি শুধুমাত্র ইমেজিং স্যাটেলাইট, যেগুলো আমাদের রিসার্চের জন্য বা আমাদের কাজের জন্য, মানে এখানে যারা আমরা আছি, বায়োলজি হোক, জিওগ্রাফি হোক, ফিজিক্স হোক, এদের ক্ষেত্রে যেগুলো লাগে সেই ধরনের স্যাটেলাইট বলছি। কমিউনিকেশন টাইপ বা নেভিগেশন টাইপ স্যাটেলাইটের বিষয় এখানে আর নেই। এরপর থেকে আমরা শুধুমাত্র ইমেজিং স্যাটেলাইটের বিষয়ে বলি। তো ইমেজিং স্যাটেলাইটের ক্ষেত্রে মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল এই দু ধরনের স্যাটেলাইট হয়। মাল্টিস্পেকট্রালে যেরকম থাকে মোটামুটি 5 থেকে 25টা ব্যান্ড আলাদা আলাদা ওয়েভলেন্থে ও ছবি তোলে। একটা ছবির মধ্যে একটা ছবির জন্য যেমন তিনটে রেড কালারের একটা ছবি থাকবে, ব্লু কালারের একটা ছবি থাকবে আর গ্রিন কালারের একটা ছবি থাকবে, সেইটাকে সুপারইম্পোজ করে একটা ছবি তৈরি হবে। মাল্টিস্পেকট্রালের ক্ষেত্রে এরকম হয়তো 25টা ব্যান্ড আছে, সব 25টা ওয়েভলেন্থে আলাদা আলাদা ছবি তুলবে, সেই ছবিগুলোকে একসাথে করে একটা ফাইনাল ছবি তৈরি করবে। সেইটা আবার হাইপারস্পেকট্রালের ক্ষেত্রে মোর দ্যান 100 হতে পারে, 300, 400 এরকম সংখ্যায় এতগুলো ওয়েভলেন্থে ছবি তুলবে। তো এই এত ওয়েভলেন্থে ছবি তোলার দরকার, সেটা আমি আসছি পরে আমি বলছি। তার আগে আমি যেটা বলবো যে উপর থেকে দাঁড়িয়ে একটা বিল্ডিং কতটা হাইট তার, সেটা আমরা কিভাবে মাপছি বা কিভাবে ভাবছি। গুগল আর্থ আমাদের দেখি, গুগল আর্থে দেখবি যে পাহাড় যে জায়গাটা আছে সেই জায়গায় ওই যে গুগল আর্থে দেখবি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাগুলো দেখা যায়, সেগুলো থেকে একটা পাহাড়ের ওপর দিয়ে যখন অক্ষাংশটা গেছে বা দ্রাঘিমাটা গেছে সেটা এরকম পেকে গেছে, দেখবি ছবিটা একটু বড় করে জুম করে দেখি দেখি পাকিয়ে দিয়েছে। তার মানে কি ওই জায়গায় কতটা হাইট ওপর থেকে একটা মাইক্রোওয়েভ পাঠালো, সেই মাইক্রোওয়েভটা রিফ্লেক্ট করলো, পরে আবার ওর কাছে ফিরে গেল। এবার এই যে ওপর থেকে আসা এবং ফিরে যাওয়া, এইটা করতে একটা সময় লাগছে, এবার এই সময়টা মেপে নেওয়া হবে, পাঠালো এবং রিসিভ করলো, দুটোর মধ্যে সময়টা মেপে নিল। যদি সময়টা কম হয় তার মানে কি একটা উঁচু জায়গা থেকে ধাক্কা লেগে ফিরে এসেছে, তাড়াতাড়ি ফিরে এসছে তাই জন্য। আর যদি নিচু জায়গা থেকে হয় তার সময় বেশি লাগবে। সুতরাং কত সময় লাগলো সেই সময়ের ডিফারেন্স থেকে আমরা খুব সহজেই হাইটটা মেজার করতে পারি ডাটাবেস স্যাটেলাইটে। নেক্সট হচ্ছে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কিভাবে কোনো একটা জায়গায় কি ধরনের মেটেরিয়াল আছে সেটা কি করে বুঝতে পারি। মানে জিওগ্রাফির লোকেরা এটা করে যে একটা জায়গায় কি ধরনের মাটি আছে, কি ধরনের মেটেরিয়াল আছে, কি ধরনের কেমিক্যাল আছে, সেইগুলো আমরা খুব সহজে বার করতে পারি। এটার পিছনে কারণ, সেটার পিছনে সায়েন্সটা কি, বিভিন্ন মেটেরিয়াল এই যে লাইটের ওয়েভলেন্থ, ধর একটা রেঞ্জ আছে, ধর আমরা ভিজিবল যে লাইট দেখি তার রেঞ্জ মোটামুটি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এই 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জ যদি হয়, তো একটা শার্ট যদি তুই রেড দেখিস, এই রেড দেখার কারণ কি না, সে 400 থেকে 700, আমি যদি মোটামুটি বলি যে 650 থেকে 700 এটা রেড, বাকিটা অন্য কালার, ও কী করছে বাকি সব কালারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, শুধুমাত্র রেড কালারের যে ওয়েভলেন্থ সেটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে, তাহলে আমরা সেই জিনিসটাকে রেড দেখছি। গাছকে আমরা গ্রিন দেখছি কেন না, গাছ শুধুমাত্র গ্রিনটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে, ও রেড পার্টটা পুরোটাই শোষণ করে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে
কোনো একটা পার্ট শোষণ করে দেওয়া এবং কোনো একটা পার্ট রিফ্লেক্ট করে দেওয়া, এর ওপর বেশ করে আমরা বিভিন্ন মেটেরিয়ালকে চিনতে পারি। নিজস্ব ফিঙ্গার প্রিন্ট আছে। এইখানে একটা ইমেজ দেওয়া আছে, এইখানে নিচে কিন্তু ওয়েভলেন্থটা প্লট করা হয়েছে 400 থেকে 2400 ন্যানোমিটার অব্দি একটা প্লট করা হয়েছে। তো তার মধ্যে কোন জায়গায় কে কতটা অ্যাবজর্ব করে এবং কোনটা অ্যাবজর্ব করে না রিফ্লেক্ট করে দেয় তার একটা প্লট এখানে আছে। যেখানে এখানে এই ডিপগুলো দেখছি, এই যে নেমে গেছে, এই যে নেমে গেছে, তার মানে এখানেও লাইটটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর যে জায়গায় প্লেন আছে সেখানেও কিন্তু পুরোটাই রিফ্লেক্ট করে নিয়েছে। তো এখানে যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছি সেখানে গ্রিনটা হচ্ছে ভেজিটেশন। তার মানে মোটামুটি 800 থেকে 1400 ন্যানোমিটার রেঞ্জে ও পুরোটাকেই রিফ্লেক্ট করে দিচ্ছে। কিন্তু এই পার্টিকুলারটা 1400 থেকে 1500 এই জায়গাটায় ও কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করছে, এইখানে এই জায়গায় অনেকটাই অ্যাবজর্ব করছে। ঠিক আছে, সিমিলারলি এখানে আরো অনেক আছে। ওয়াটার কি করে, ওয়াটারটা পুরোটাই অ্যাবজর্ব করে। ওই জন্য স্যাটেলাইট ইমেজগুলোতে যখন আমরা দেখি ওয়াটার যে জায়গাগুলো ওয়াটার বডি থাকে সেই জায়গাটা পুরো ব্ল্যাক লাগে। ওই গ্রে কালারের যে স্ট্রিপগুলো আছে ওগুলো মানে ওই ওয়েভলেন্থ রেঞ্জটা দেখা যায়। এই ওয়েভলেন্থে ওই জায়গায় সবটাই গুগল থেকে নিলাম আর কোনো একটা রিসার্চের পারপাসে সে ইউজ করেছিল, তো সেই জন্য সে আমি দিয়েছিল এগুলো। এবারে এই জিনিসটা বায়োলজির লোকজনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভেজিটেশন হেলথ স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কিভাবে পাই। না, একটা হেলদি ভেজিটেশন যদি থাকে একটা জায়গায় তাহলে সে কি করে, সে বেশি বেশি রেড লাইটকে অ্যাবজর্ব করে নেয় এবং নিয়ার ইনফ্রারেড যে রেডিয়েশন সেটা বেশি বেশি রিফ্লেক্ট। তো আমরা ওই দুটো পার্টিকুলার রেঞ্জকে নিই, একটা হচ্ছে রেডের রেঞ্জটা নিই আর একটা হচ্ছে এনআইআর বা নিয়ার ইনফ্রারেড, এই রেঞ্জটাকে নিই। যদি এনআইআর এর পরিমাণ রেডের থেকে খুব বেশি হয় তাহলে কি হবে, একটা আমরা এখানে ইন্ডেক্স ডিফাইন করি যেটাকে বলা হয় NDVI, নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, যেখানে ওপরে থাকে এনআইআর মাইনাস রেড, নিচে থাকে এনআইআর প্লাস রেড। তো এই রেশিওটা আমরা ডিটারমাইন করি করে, এই রেশিওটা যদি মোটামুটি -1 থেকে 0-র কাছাকাছি হয় তাহলে মোটামুটি ওগুলো ডেড ভেজিটেশন। যদি 0 থেকে 0.33 হয় তাহলে ভীষণই আনহেলদি, যদি 0.33 থেকে 0.66 রেঞ্জে হয় তাহলে মোটামুটি মডারেটলি হেলদি, এবং 0.66 থেকে 1-এর কাছাকাছি যদি হয় তাহলে ভেরি হেলদি। এই ইন্ডেক্সটা যদি আমরা একটা স্যাটেলাইট ইমেজ থেকে একটা কি করবো, আমরা একটা স্যাটেলাইট ইমেজ নেব, ইমেজ নিয়ে রেড লাইট যে এরিয়া তার পিক্সেল ভ্যালুগুলো কত আছে সেগুলো মেজার করব, সেগুলোকে রাখবো। এনআইআর এর পিক্সেল ভ্যালুগুলো কত আছে সেগুলোকে মেজার করবো, করে ওই পিক্সেল ভ্যালুগুলোকে কি করবো, রেডের মাইনাস এনআইআর, রেড প্লাস এনআইআর, এই রেশিওটা বের করবো, দিয়ে রেশিওটা কত আসছে দেখবো। ঠিক আছে, তো সেই রেশিওটা দেখলে আমি কোন কোন জায়গায় ভেজিটেশন হেলথটা কত আছে সেটা খুব সহজে পেয়ে যাবো। এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটা দেখে বুঝতে পারছি যে এটা চাষ জমি। এই যে এখানে মাঝে মাঝে রাস্তা, এখানে একটা ফিল্ডগুলো দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তোলা একটা ইমেজ। তার মাঝে যেগুলো লাল হচ্ছে সেগুলো তো পোর হেলথ, মানে সেখানে ভেজিটেশনগুলোর অবস্থা খুব খারাপ, এবং যেগুলো মোটামুটি গ্রিন আছে বা ইয়েলো আছে সেগুলো তুলনামূলক বেটার কন্ডিশনে আছে। তো এই NDVI এর মতো আরও প্রচুর ইন্ডেক্স আছে যেগুলো দিয়ে আমরা এগ্রিকালচারে নানা রকমের মেজারমেন্ট করে থাকি, যে একটা মানে খরা সিচুয়েশন থাকতে পারে কিনা, যে খরা থাকবে কিনা, সেখানে চাষ কমন হবে আগামী দিনে সেগুলো প্রেডিকশন করা। তারপরে আমরা ইল্ড কত হতে পারে একটা ভেজিটেশন থেকে, এবারে আমরা কতটা কোনো একটা সবজি কত পরিমাণে পেতে পারি সেটাও ডিটেকশন আমরা করতে পারি। এবারে হচ্ছে নেক্সট যেটা, যে এই যে আমাদের অ্যাটমসফিয়ার সারফেস হলো, সারফেসের ওপর থেকে একটা গ্যাসের লেয়ার রয়েছে পৃথিবীর চারপাশে, তো সেটাকে আমরা কি বলি অ্যাটমসফিয়ার। তো এই অ্যাটমসফিয়ারের মধ্যে কী ধরনের গ্যাস আছে সেইটা আমরা কী করে ডিটেক্ট করি স্যাটেলাইট ইমেজ। সেটা ডিটেক্ট করার জন্য বিষয়টা অনেকটা একই রকম। এই গ্যাসগুলো বিভিন্ন ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করে বা এমিট রিফ্লেক্ট করে। তো সেইটা আমরা দেখি যে কে কতটা অ্যাবজর্ব করেছে। যদি অনেক বেশি অ্যাবজর্ব করে, কোন জায়গায় অ্যাবজর্ব করে এটা গ্যাসগুলোর জন্য নির্দিষ্ট, যে CO2 কোন জায়গাটায় অ্যাবজর্ব করে, অক্সিজেন কোন জায়গাটায় অ্যাবজর্ব করে, ওয়াটার ভেপার কোন জায়গাটায় অ্যাবজর্ব করে, এইগুলো মোটামুটি প্রি ডিফাইন্ড। এবার এই জায়গায় অ্যাবজর্পশন কত
বেশি তার উপর ভিত্তি করে আমরা এটা ডিটারমাইন করি যে সেখানে গ্যাসের কনসেন্ট্রেশন কত বেশি আছে। এখানে একটা ইমেজ আছে, এখানে দেখা যাচ্ছে এই যে একটা সরু ব্যান্ড দেখা যাচ্ছে, এখানে অ্যাবজর্ব হয়ে গেছে, এটা অক্সিজেনের অ্যাবজর্পশন। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে ওয়াটার ভেপারের অ্যাবজর্পশন। ওয়াটার ভেপার অ্যাকচুয়ালি টোটাল স্পেকট্রাম যেটা সানের যে লাইট, সানলাইটের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রামের অনেকটা জায়গা জুড়ে ওয়াটার ভেপার নিজে ওটাকে অ্যাবজর্ব করে দেয়। তার মধ্যে যেগুলো খুব সরু সরু ব্যান্ড, সেগুলো দিয়ে আমরা জেনারেলি ওই গ্যাসের কনসেন্ট্রেশন কতটা আছে সেটা বোঝার চেষ্টা করি। যেমন অক্সিজেনের এখানে 760 ন্যানোমিটারের খুব ভালো ব্যান্ড পাওয়া যায়, যেটা দিয়ে অক্সিজেনের কনসেন্ট্রেশন বের করি। ওয়াটার ভেপার 940-এর কাছাকাছি একটা ব্যান্ড আছে, ওয়াটার ভেপার কত আছে সেটা বের করি। তার মধ্যে একসাথে এখানে 2000-এর কাছাকাছি দুটো ব্যান্ড আছে। এছাড়াও এরপরে 2000, এখানে 2000 অব্দি 2500 অব্দি দেখা হচ্ছে, 2500-র পরেও আরও অনেক ব্যান্ড আছে, যেগুলো আমরা বিভিন্ন গ্যাস কতটা আছে সেটা মেজার করি। এবারে মেজার করার পর সেটাকে স্টোর করে কীভাবে, আমি একটু আগে বললাম যে লাইট এসে পড়লো, সেই লাইটটা রিফ্লেক্ট করে আমার সেন্সারে পৌঁছালো, সেন্সার সেই লাইটটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রসেস হলো অনবোর্ড যে প্রসেসরগুলো থাকে, প্রসেস হয়ে একটা ডিজিটাল নাম্বারে কনভার্ট করে। এবার সেই প্রত্যেক যে কোঅর্ডিনেটসগুলো আছে, এগুলো লংজিটিউড ল্যাটিটিউড এর ভিত্তিতে ওখানে কত ভ্যালু পেলো সেগুলোকে স্টোর করে। এই টোটাল জিনিসটা হয়ে গেল একটা স্যাটেলাইট ইমেজ। এবার স্যাটেলাইট ইমেজ তৈরি হলো, এরপরে কি, এরপরে সেই ইমেজটাকে পৃথিবীতে পাঠাতে হবে। এই পাঠানোর জন্য বিভিন্ন জায়গায় অ্যান্টেনা বসানো থাকে, যেগুলো বলে আপলিঙ্ক ডাউনলিঙ্ক অ্যান্টেনা। আপলিঙ্ক অ্যান্টেনার কাজ কি, নিচে থেকে কোনো মেসেজ যদি স্যাটেলাইটে পাঠানো হয় সেইটা হচ্ছে আপলিঙ্ক অ্যান্টেনা সেখানে পাঠিয়ে দেয়। আর ডাউনলিঙ্ক অ্যান্টেনার কাজ কি, স্যাটেলাইট থেকে মেসেজ যেটা আসছে সেটাকে রিসিভ করে প্রসেসিং সেন্টারে পাঠানো। এই প্রসেসিং সেন্টারে কি হচ্ছে, এই যে ডেটাটা পাওয়া গেল সেটাকে প্রসেস করা হয়। কী ধরনের প্রসেস করা হয়, যার যেরকম লাভ, যারা ধর অ্যাটমসফিয়ারিক ফিজিক্স বা অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করে, তাদের কী হয়, গ্রাউন্ডের ডেটাটাকে বাদ করে অ্যাটমসফিয়ারের ডেটাটাকে তাকে দিতে হবে। যে গ্রাউন্ড নিয়ে কাজ করবে তারা অ্যাটমসফিয়ারের ডেটাটাকে ফেলে দিয়ে শুধু গ্রাউন্ডের ডেটাটাকে দিতে হবে। সেই প্রসেসিংটা করা হয় বিভিন্ন প্রসেসিং সেন্টারে। এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে আমাদের ভারতের যে স্যাটেলাইট ইমেজ প্রসেসিং সেন্টার সেটার ছবি। তো সেখানে আমরা কী কী সেন্সার প্রসেসিং করি, সেন্সারের বিভিন্ন ধরনের এরার থাকে। একটা সেন্সার যখন পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আত্মটাকে আমি কিছু করতে পারবো না, পরে তার ধরা পড়লো যে সেন্সারটা একটা এরকম এরার আমি দেখতে পেয়েছি, বা ওখানে কাজ করতে করতে গিয়ে কিছু কিছু সেন্সার খারাপ হয়ে যায়। তবে সেই যে খারাপ সেন্সারের যে খারাপ ডেটাগুলো এসছে, খারাপ সেন্সার মানে সেই ডেটাগুলো এসছে সেগুলো তো ভুলভাল, সেই ডেটাগুলোকে আমাকে বাদ করতে হবে। অ্যাটমসফিয়ারে যাওয়া, এই যে লাইটটা সান থেকে এসে পড়লো এবং গেল, দুবার অ্যাটমসফিয়ার দিয়ে গেছে, তার জন্য যে ওর মধ্যে নয়েজ ঢুকেছে সেই নয়েজটাকে বাদ করতে হবে। জিওমেট্রিক ডিস্টরশন যেটা বলছি, আর কোথাও পাহাড় আছে, কোথাও খাদ আছে, তো এই জিওমেট্রিক যে ডিস্টরশন আছে সেইটাকে কারেক্ট করা। এবং আর্থের কার্ভেচার, মানে একটা যখন ছবি উঠছে, একটা 2D ছবিতে কি দেখি আমরা, ফ্ল্যাট সারফেস। এবার আর্থ তো ফ্ল্যাট নয়, একটা স্যাটেলাইট থেকে যখন তোলা হচ্ছে, আর্থের কার্ভেচারটা আমাকে সেখানে হিসেবের মধ্যে রাখতে হবে। সেই কার্ভেচার কারেকশন এইগুলো করা হয় প্রসেসিং সেন্টার। তো হয়ে গেল কাজ, প্রসেসিং সেন্টারে কাজ হয়ে গেল। এবারে এই ডেটাকে তুলে দেওয়া হয় পাবলিকের জন্য। বিভিন্ন ধরনের সাইট আছে, যে সাইটগুলোতে এই ডেটাগুলো পাওয়া যায় এবং এই ডেটা বিভিন্ন লেভেল হয়। মানে কারেকশনের আগের ডেটাটাও তুই যদি চাস সেই ডেটাটাও রাখা থাকে, কারেকশনের পরের ডেটাটাও রাখা থাকে, যার যেটা দরকার সে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। এবং এই এখান থেকে কী ধরনের কাজ করতে পারি আমরা, সাইক্লোন ট্র্যাকিং করতে পারি, ফ্লাড ম্যাপিং করতে পারি, ল্যান্ডস্লাইড মনিটরিং করতে পারি এবং ফরেস্ট ফায়ার ডিটেকশন। আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি জাস্ট কয়েকটার মধ্যে তুলে ধরছি। আচ্ছা, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা তোরা নিশ্চয়ই যখনই ওই সাইক্লোনগুলোর খবর দেয়, এই সাইডটা অনেকেই ঘুরে ঘুরে দেখেছি সাইক্লোনটা কোথায় আছে, কখন আমার বাড়ির কাছে আসবে। তো এটা হচ্ছে উইন্ডির একটা ছবি। তো উইন্ডি হচ্ছে এই বিভিন্ন স্যাটেলাইট ডেটাগুলো নিয়ে কিন্তু ওই প্রসেস করে আমাদেরকে লাইভ আপডেট। আচ্ছা, আর কি অ্যাপ্লিকেশন হতে পারে? কলকাতা বহুদিনের শহর, কিন্তু তার সল্টলেক বেশি দিনের শহর না, সল্টলেক খুব রিসেন্ট তৈরি করা আছে। তারপরে কলিকাতা শহরটা তৈরি করা আছে। এই যে একটা শহর নতুন করে তৈরি করা হবে, তো একটা যেখানে তৈরি করা হবে সেই জায়গাটা আগে কি ছিল, সেখানে যদি শহর তৈরি হয় কী ধরনের পরিবর্তন হতে পারে
ম্যাম অনেকক্ষণ ধরে বলছিলেন যে একটা জায়গা থেকে আমরা চেঞ্জ করে ফেলি তার ল্যান্ড কভারটা, তাহলে তো অনেক ধরনের সমস্যা হতে পারে পরিবেশে। সেইগুলো কী কী হতে পারে তার একটা প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে আমি সাজাবো তার প্ল্যানিং হতে পারে। ক্লাইমেট মনিটরিংয়ের ক্ষেত্রে গ্লেশিয়ারগুলোর কী অবস্থা, কতটা গলছে কতটা জমছে তার একটা হিসেব আমরা রাখতে পারি। বিভিন্ন গ্যাসের কনসেন্ট্রেশন আমরা হিসেব রাখতে পারি। এবং ডিফরেস্টেশন ট্র্যাকিং, তোরা গুগল ম্যাপে, গুগল আর্থে দেখবি, গুগল ম্যাপে বা গুগল আর্থে যে কোনো প্রিভিয়াস টাইমে মানে আগের সময় হিস্টোরিক্যাল ইমেজগুলো দেখা যায়। তোরা যদি কোনো একটা জায়গায় হিস্টোরিক্যাল 20 বছরের ইমেজ দেখিস, দেখতে পাবি যে ফরেস্টগুলো কীভাবে কমে গেছে, কলেজেরটা দেখছিলাম একবার, যে কতটা সবুজ ছিল এবং এখন সবুজগুলো কতটা নেই। তো সেই কাজগুলো আমরা ডিফরেস্টেশন ট্র্যাকিং দিয়ে করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা শেষ হয়ে আসছে যে এই স্যাটেলাইট রিলেটেড কাজ থেকে আমরা কী ধরনের কেরিয়ার অপরচুনিটিস থাকতে পারি। ফিজিক্সের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। স্যাটেলাইট লঞ্চ থেকে স্যাটেলাইটের ডেটা নিয়ে আমি অ্যাটমসফেরিক ফিজিক্স, অ্যাটমসফেরিক কাজ করানোর পদ্ধতি ফিজিক্স করতে পারি। ইঞ্জিনিয়ারদের কী কাজ থাকতে পারে, এই যে এই আবার সেই লঞ্চের মানে স্যাটেলাইটটা লঞ্চ করা থেকে সেই প্যাকেজ এসে ঠিকঠাক থাকবে সেইটা মেনটেন করা এবং সেই ডেটাটা ঠিকঠাক আমার প্রসেসিং সেন্টারে এসে পৌঁছায়, সেই প্রসেসিং প্রসেসটা যদি ঠিকঠাক চলছে কিনা সেগুলো। এছাড়া হচ্ছে ডাটা সায়েন্টিস্ট যারা এই যে এত এত ডেটা স্যাটেলাইট থেকে আসছে সেই ডেটাগুলোকে আমরা কীভাবে রাখতে পারি, কীভাবে কাজে লাগাবো। এখানে একটা জিনিসটা উল্লেখ করে ডাটা সায়েন্টিস্টের বিষয়টা এলো বলে যে আমরা নর্মালি আমাদের ইমেজকে কীভাবে দেখি, জেপিজি, পিএনজি এইসব ফরম্যাটে পাই। স্যাটেলাইট ইমেজ কিন্তু এই ফরম্যাটে থাকে। যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট ইনফরমেশন ওর মধ্যে থাকে, তো ওর মধ্যে জিওটি বলে জিও, ওর মধ্যে তো কী থাকতে হবে, যে কোঅর্ডিনেটসগুলো থাকতে হবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পিক্সেলের ইনফরমেশনগুলো থাকবে। তো মাল্টি ডাইমেনশনের মধ্যে কিন্তু একটা ছবির মধ্যে থাকবে। তো এখন H5 বা HE5 বলে একটা ফরম্যাট তৈরি করা হয়েছে, যেটা একটা মানে হিউজ ভলিউমের ডেটাকে কয়েক এমবি বা কয়েক জিবির মধ্যে ছোট করে রেখে দিতে পারে। তাহলে এত ডেটাকে আমি তো ট্রান্সফার করবো, আমার ইন্টারনেটের থ্রু ডেটাটা নামাবো। তো আমার একটা ডেটাই যদি 25 জিবি হয়, তাহলে তো আমি শুরুতেই 25 জিবি ডেটা নামাতে হবে ভেবেই তো আমার উৎসাহ চলে যাবে। H5, এই .H5 এটা কম্প্রেশন টেকনিক। হ্যাঁ, HCI বলে কম্প্রেশন টেকনিক, ডেটাটাকে কম্প্রেস করে কীভাবে আমি রাখতে পারি, ওই কম্প্রেশন টেকনিকগুলো ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে এটা ইউজ হয়, যে কী ধরনের কম্প্রেশন টেকনিক আমি ইউজ করে ভিডিওটাকে সেভ করছি। যাই হোক, এরপর হচ্ছে জিআই অ্যানালিস্ট, যারা জিআইএস অ্যানালিসিস করে তাদের এই যে স্যাটেলাইট থেকে ইমেজগুলো অ্যানালিসিস করে তার বিভিন্ন আউটকামগুলোকে আমরা তুলে ধরতে পারি, সেখানে জিআইএস অ্যানালিস্টরা তাদের কাজ আছে। এরপরে হচ্ছে পলিসি এক্সপার্ট, মানে ধর পলিটিক্যাল সায়েন্স পড়া ছেলেমেয়েরাও কিন্তু এই স্যাটেলাইট ইমেজের কাজ করতে পারে। কারণ স্যাটেলাইট ইমেজ থেকে আমরা একটা আউটকাম পেলাম যে একটা জায়গায় জঙ্গল কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে তো একটা পলিসি আমাকে ডিফাইন করতে হবে। পলিসি মেকার, যারা পলিসি মেকার, আমরা পলিসি মেকার হিসেবে যাদেরকে বসাই তারা তো কিছু বোঝে না এইসবে, তাদেরকে বোঝানোর জন্য লোক লাগে। তো সেই লোকের জায়গা আমরা নিতে পারি ছাত্রছাত্রীরা। ডিজাস্টার ম্যানেজার, একটা ডিজাস্টার আসছে, খবর পেয়েছি আমরা স্যাটেলাইট, কিন্তু তার জন্য তো আমাদের তৈরি থাকতে হবে। ওড়িশা এই জায়গাটা খুব ভালোভাবে ডেভেলপ করেছে। একটা মানে সাইক্লোন এলে ওরা একদম খুব তাড়াতাড়ির মধ্যে লোকজন সরিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় করে দিয়ে, যাতে করে ওর যে ক্ষতিকর এফেক্ট সেটাকে মিনিমাইজ করা যায়। এরপর আছে এনভায়রনমেন্টাল প্ল্যানার্স। এনভায়রনমেন্টকে আমরা কীভাবে প্ল্যান করবো, যাতে করে ওই ছবিগুলোকে কাজে লাগিয়ে, ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা এনভায়রনমেন্টকে কী করে প্ল্যানিং করতে পারি, এই এনভায়রনমেন্ট প্ল্যানার্সের কাজ আছে। কোথায় কাজ আছে? গভর্নমেন্ট এজেন্সিতে কাজ আছে। গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সি এই ধরনের কাজগুলো যারা করে সেখানে কাজ করতে পারে। বিভিন্ন প্রাইভেট স্পেস কোম্পানি আছে, যেমন তোরা স্পেস এক্সের নাম সবাই শুনেছে, এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স। তো ওরা এখন কী করছে, ওরা ওই স্যাটেলাইট পাঠানোর কাজগুলো করে দিচ্ছে, কম খরচে ওরা স্যাটেলাইট পাঠাচ্ছে। ইনফ্যাক্ট তোরা রিসেন্টলি এই ঘটনাটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আছে, এই স্পেস স্টেশনে একজন মহাকাশী দীর্ঘদিন আটকে পড়েছিলেন, তাকে আনা যাচ্ছিল না কিছুতে। তো সেইটাও রেস্কিউ করার কাজটা কিন্তু এই স্পেস এক্স ফাইনালি করেছে। তো এই কোম্পানিগুলোতেও কাজ করা যেতে পারে।
প্রাইভেট রিসার্চের ক্ষেত্রে আমরা এই কাজ সুযোগ পাওয়া যেতে পারে কাজে। আরবান প্ল্যানিং যারা করে পূর্ত দপ্তর ধারা, তারা তো প্ল্যানিংগুলো করে, সেখানে কাজ করতে পারে, যেখানে স্যাটেলাইট ইমেজ ইউজ করে কাজ করে, কারণ যে স্যাটেলাইট ইমেজ দিয়ে কাজ করেছে সেই তো করতে পারবে ওই কাজগুলো। এছাড়া বিভিন্ন অ্যানালিটিক্স ফার্ম আছে যারা বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে, যে ধর এবছরে আলুর ফলন কেমন হবে, তার উপর ভিত্তি করে আলুর দাম কত হতে পারে তার প্রেডিকশন করা, তার উপর ভিত্তি করে যারা ধর এই বিজনেসগুলো করে আলু স্টক করবো, কতটা স্টক করবো, সেই ডিটেলসগুলো করে। বিভিন্ন ধরনের, একটা উদাহরণ দিলাম জাস্ট, বিভিন্ন ধরনের অ্যানালিসিস হয়, সেই অ্যানালিটিক্স ফার্মগুলোতে কাজ পাওয়া যেতে পারে।